যখন পাউন্ডে স্যালারি পাইলাম ভাই, তখন আসলে মনে হয়েছে ইট ওয়ার্থ অ্যান্ড ইটস ভেরি নাইস টু মি টু দ্যাট আই কাম টু দিস কান্ট্রি টু কমপ্লিট মাই হায়ার স্টাডিজ। কারণ ভাই, আপনি যখন এই বিদেশের বাড়িতে আসার পরে প্রথম স্যালারি পাবেন, এইটা আসলে আপনার মনের ভিতরে একটা অন্যরকম সাহসের যোগান দিবে, যেটা আসলে আপনার নেক্সট সামনের স্টেপগুলো কোনভাবে আপনার আগাইতে হবে, এইটা আপনার আসলে এখানেই ডিফাইন করে দেয়। বাংলাদেশের কথা বলি, তা সবার আগেই সবচেয়ে বড় যে কথাটা, আমার বাবার কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। যে আমি যত বছর ক্লাস 7 পর্যন্ত আমার বাবারে পাইছি, আমার ওই স্মৃতিগুলাই আমার মাথার ভিতরে সবসময় ঘুরে যায়। আসলে বাবার সাথে কাটানো ওই সময়গুলাই আমার জীবনের সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল। লাইফে সবচেয়ে বেশি এনজয় করছি বাবার সাথে। এই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যতটুকু সময় বাবারে পাইছি, ওইটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। বাবা আসলে আমাদের বেঁচে থাকার জন্য বা লাইফ লিড করার জন্য যা যা দরকার সব কিছুই সে ব্যবস্থা করে গেছিল, কিন্তু তারপরেও সবসময় মনে হয়েছে যে আসলে বাবার ফিলটা অন্যরকম। এবং বাবাকে হারায় যাওয়ার পরে যে নিঃসঙ্গতা, এবং একজন সন্তানের কাছে যে ওই যে একটা কথা বলে না ভাই, যে বাবা মানেই হলো বটবৃক্ষ, যে বাবা থাকাটাই জরুরি, বাবার আসলে অর্থ থাকা জরুরি না। এটা জীবনে সবসময় মনে হয়েছে করি ভাই, প্রতিটা সময়। মানে আমি যতক্ষণ চোখ খোলা রাখি ততক্ষণই আমি আমার বাবাকে মিস করি ভাই। ডেফিনেটলি আমার বাবা বেঁচে থাকলে খুবই খুশি হইতো যে তার সন্তান আজকে হায়ার স্টাডিজের জন্য বিদেশে আসছে এবং ইউকের মতো একটা দেশে আসতে পারছে। আর বাবার সাথে আসলে সে নাই, আমি আসলে কোনভাবে শেয়ার করতাম এটা আসলে আমার নিজের থেকে ব্যক্ত করা কঠিন। বাট আমি মনে করি যে আমার বাবা খুব খুশি হইতো, প্রাউড ফিল করতো। আমি যখন ভাই আপনার 2020 সালের দিকে মেবি আমি ডিসিশন নিলাম যে আমার হয়তো বা হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার দরকার, কারণ আমি আমার ইউনিভার্সিটি বন্ধুবান্ধব যারাই ছিল সবাই আপনার তখন ডিসিশন নিয়ে মোটামুটি চলে আসছে। অনেকে ফিনল্যান্ডে সেটেল হয়েছে, অনেকে ইউএসএতে সেটেল, আমার কিছু বন্ধুবান্ধব ইউকেতেও আছে। তখন আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ওরা যদি এই সময় যেতে পারে, তাহলে আমারও উচিত যে এই রাইট ডিসিশনটা নেওয়া, জীবনের এই সময়গুলো নষ্ট না করে হয়তো বা যদি কোনো অপরচুনিটি থাকে যে ইউকেতে আমি চলে যেতে পারবো, দেন আমার চলে যাওয়া উচিত। এয়ারপোর্টের মানসিক অবস্থা, ও ম্যান, মায়ের চোখে পানি, ওয়াইফের চোখে পানি, বাচ্চার চোখে পানি, সব মিলে একটা অন্যরকম অবস্থা ছিল ভাই। টোটালি ডিফারেন্ট একটা পরিবেশে আসছি। ল্যাঙ্গুয়েজগত দিক থেকে এরা যেহেতু ইংলিশটা প্রেফার করে, এই দিক থেকে একটু সাপোর্ট পাইছি। আর বাকিটা আপনার এখানে আসার পরে নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, খাবার দাবার, বাসায় ম্যানেজ করা, সবার সাথে মিলে থাকা। কারণ আমার ব্যাচেলর লাইফ কখনোই লিড করা হয়নি, আর এখানে সেই জীবনে প্রথম আমি ব্যাচেলর লাইফ দেখছি। তো সব মিলে আমার আসলে মানায় নিতেও একটু সময় লাগছে। তাই যখন এসে দেখছি যে আমরা একটা ফ্ল্যাটের মধ্যে 6-7 জন লোক রয়েছি, এবং 6-7 জন লোকই আমি ব্যতীত বাকি সবাই, তাদের সাথে আমার দেখা হয় রাত 12টার পরে। তারা সকাল 8টার সময় শিফটে চলে যায় এবং রাত 12টার পরে বাসায় আসে। এটা আসলে এক্সট্রিমলি বাঙালি ভাই ব্রাদারের সাথেই উঠছিলাম প্রথম আসার পরে। তো খাওয়া দাওয়ার বিষয়টা আসলে বাঙালি খাবার দাবারই প্রেফারেবলভাবে ওখানে পাইছি, এবং সব কিছুতেই বাঙালি একটা ছোঁয়া ছিল। ইউকেতে এই জিনিসটা আসলেই খুবই হেল্পফুল একটা নতুন মানুষের জন্য এই দেশে আসার পর। এই দেশটার ওয়েদার, এইটা আপনার মেয়েদের মাইন্ডের থেকেও বেশি আনপ্রেডিক্টেবল ভাই। মানে এটা যে কোনো সময় যে কোনো দিকে সুইং করতে পারে। মানে ফার্স্ট আসার পরে প্রথম 2 মাস দেখছি ভাই, যে কোনো সময় বৃষ্টি হইতেছে, যে কোনো সময় ওয়েদার খুব ঠান্ডা হয়ে যেতেছে। মানে টোটাল এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাইছি ভাই এখান থেকে। আচ্ছা, এই সময় পরে কিছুটা খাবারে কষ্ট হয়েছে ভাই, কারণ প্রথম অবস্থায় যখন নিজের রান্না বান্না করা, নিজের খাবার নিজের টেস্ট করা, এই জিনিসগুলো আসলে নিজের সাথে মিলাই নিতে বা খাপ খাওয়াইতে একটু কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, রান্না শেখার জন্য বাংলাদেশে ফোন দিছি, এবং আমি যেহেতু বিবাহিত লোক, আমার ওয়াইফ ছিল, ওয়াইফের কাছ থেকে মোটামুটি ট্যাকটিক্সগুলো জেনে এবং আম্মুর সাথেও কথাবার্তা বলে আমি এই জিনিসগুলো জানছি যে আম্মু খাবার কিভাবে সুন্দর করা যায় এবং তোমাদের হাতের মতো সুস্বাদু করা যায়। আমি এই কাজগুলো করছি ভাই। আমি সব সময় মায়ের হাতের খাবার মিস করি, কারণ মায়ের হাতের খাবারের মতো খাবার এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্টে যেয়ে খাই, এই স্বাদটা কোথাও পাবো না ভাই। ঘরের খাবারের মজা এটা আসলে পৃথিবীর কোথাও দিতে পারবে না ভাই। আমি এখানে আসার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করছি সেটা হলো জব ম্যানেজ করা। কারণ স্টুডেন্ট অবস্থায় আসার পরে আসলে আসার আগে ওই বাংলাদেশ থাকতে আপনার এক্সপিরিয়েন্সটা একরকম ছিল, কিন্তু এই দেশে আসার পরে যখন প্রেক্ষাপটটা দেখলাম, তখন দেখলাম যে না, আসলে জবের মার্কেটটা খুব ক্রাইসিস, এবং এখানে সার্ভাইভ করতে হইলে আপনার নিজের যথেষ্ট স্কিল ডেভেলপ করার দরকার। এবং আমি এই জিনিসগুলো, এই জব ম্যানেজ করতে যাই, আসলে কিছু
প্রবলেম ফেস করছি। অ্যাকচুয়ালি ভাই এদের অ্যাকসেন্টগুলো একটু টাফ, বাট ধরতে একটু সময় লাগে, কারণ নতুন পরিবেশে আমরা যেভাবে রেগুলার ইংলিশ ইউজ করি বা যে সমস্ত স্কিলগুলো নিয়ে কথাবার্তা বলি, এইগুলো আসলে এদের একটু ডিফারেন্ট। বাট অ্যাজ এ স্টুডেন্ট যখন আপনি আইএলস কমপ্লিট করে যখন আমি আসলাম ভাই, আমার কাছে মনে হয়েছে যে এটা আমি ধরতে পারবো, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে ভাই, আমার ক্ষেত্রেও একটু সময় লাগছে ভাই। মনে ভাই একটা রোবোটিক্স লাইফ লিড করি, একটা রুটিনের ভিতরে থাকতে হয়। সকালবেলা একটা নির্দিষ্ট রুটিনের সময় ঘুমের থেকে উঠতে হয়, কাজে যেতে হয়, নিজের খাবার নিজেরই প্রিপেয়ার করতে হয়, আবার দেন বাসায় ফিরতে হয়। সব মিলে মানে একটা রুটিন মাফিক লাইফে চলে আসছি ভাই, যেটা আসলে বাংলাদেশে থাকতে কোনোদিনও ছিল না। জব পাই এটা অলমোস্ট 1 মাস পরে, এই দেশে আসার পরে। আর এই 1 মাস আসলে আমি জব নিয়ে এবং নিজের লাইফ নিয়ে খুব সাফার ছিলাম এবং খুব টেন্স ছিলাম যে অ্যাকচুয়ালি আমি কি জব ম্যানেজ করতে পারবো কি না, কারণ এত এত নেগেটিভ মানুষের কথাবার্তা এবং নেগেটিভ চিন্তাভাবনার ভিতরে আসলে অ্যাকচুয়ালি কোনোভাবে কি পসিবল কিনা আমার ক্ষেত্রে জব ম্যানেজ করা, এটা আসলে ভাই একটু সাফার করে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসলে ফোন বা সোশ্যাল মিডিয়াতেই এটা সুন্দর, রিয়েল লাইফে এটা আসলে খুব টাফ। তবে কিছু কিছু বন্ধুবান্ধব থাকে আসলে খুবই ভালো এবং তারা আসলে হেল্পফুল। আসলে মানুষ তো টাকা দিয়েই সবাই সবাইকে হেল্প করে না, কিন্তু আপনার নলেজ এবং যে এক্সপিরিয়েন্সটা আছে এইটা শেয়ার করেও অনেকে লাইফে আগায় যেতে খুব সহযোগিতা করে। ইউকে ভাই আমার লাইফে একটা জিনিস দিচ্ছে যে পাঞ্চুয়ালিটি, আমাকে সব কিছু মেনটেন করে চলতে হবে। আর ইউকে যদি আমার লাইফ থেকে কিছু নিয়ে যায় সেটা আমার আপনজনরা নিয়ে গেছে ভাই, আমি আপনজনরা খুব মিস করি। বাঙালি কমিউনিটি বলতে ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব আছে, বাংলাদেশি ইন্ডিয়ান আছে, বাট বাঙালি কমিউনিটি আসলে হোয়াইট চ্যাপেলে থাকা অবস্থায় আমার এইখানে এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট, কারণ সিলেটি পিপুলদের সাথে আমার ওইভাবে কখনো থাকা হয়নি। আমি তাদের সাথে চলাফেরা এবং সব কিছু মিলাই দেখছি যে এটা আসলে একটা ডিফারেন্ট কালচার। এবং ভাই আমি সিলেটি ভাষা, টু বি অনেস্ট, আমি যখন করি এটার ওনার ছিল একজন সিলেটি লোক, এবং আমি তার ভাষা প্রথম 2-3 সপ্তাহ কিছুই বুঝতাম না ভাই, কিন্তু আস্তে আস্তে করে যখন মোটামুটি একটু বোঝা শুরু করলাম তখন মোটামুটি মনে হয়েছে যে আসলে আমার এইটা ইউকেতে আসার আগে আইএলস না করে সিলেটি ভাষার উপরে কোনো ল্যাঙ্গুয়েজ করে আসা উচিত ছিল ভাই। বেসিক্যালি আমি যখন হোয়াইট চ্যাপেলে আসি, আমি 1 মাস যখন চাকরির জন্য ঘুরি, তখন আমি মোটামুটি যতটুকু এখানে যে রেস্টুরেন্ট বা যে সমস্ত শপ টপ যাই দেখছি ভাই, আমি দেখছি 98% লোকই আপনার সিলেটি ওনার। এবং এদের সাথে আসলে না মিশলে আপনি বুঝতে পারবেন না যে এদের ভিতরে একটা সুন্দর মন আছে এবং মানুষটা আসলে হেল্প করার জন্য যেটা রয়েছে। আর এটা ডেফিনেটলি আমাদের জন্য গর্বের যে ইউকের মতো একটা জায়গায় তারা খুব ভালো একটা পজিশন নিজেদের জন্য করে নিয়েছে এবং ব্যবসা বাণিজ্য সব কিছুতেই তারা খুব ভালোভাবে আগে গেছে। তো ডেফিনেটলি একজন নতুন লোক যদি এই দেশে আসতে চায় তাহলে আমি তাকে বলবো যে তার অ্যাকচুয়ালি কিছু স্কিল ডেভেলপ করে এই দেশে আসার দরকার, কারণ স্কিল ছাড়া আসলে বহির্বিশ্বে আপনি কোনো দাম পাইবেন না এবং এখানে আপনি টিকতেও পারবেন না। এটা হইতে পারে হোয়াট এভার, আপনি হেয়ার কাট শিখে আসলেন বা আপনি কুকিং শিখে আসলেন, কারণ বেসিক্যালি আমাদের ছেলে মানুষের কুকিং বা হেয়ার কাট এই সমস্ত বিষয়ের উপরে নলেজ খুব কম থাকে। কিন্তু আমি বলবো যে আপনার যে কোনো একটা স্কিল, সেটা যে জায়গায় হোক, যেটা আপনার কাছে মনে হয় যে প্রেফারেবল এবং আমি এটা পারবো, সেই স্কিলটা আপনার ডেভেলপ করেই এই দেশে আসা উচিত, কারণ আপনার এখানের দিন শেষে সার্ভাইভ করতে হবে। আমি নিজে ব্যক্তিগত যদি বলি, আমি প্রথম দিন আসার পর থেকেই দেখছি আপনার এইখানে যে আপনার মোস্ট প্রবাবলি যে আমি যেটা ফেস করছি যে আপনার স্কিলগুলো ডেভেলপ না করার কারণে এইখানে আমি একটা জিনিস দেখছি যে অপরচুনিটি ছিল যে আপনার হেয়ার কাট এই সমস্ত সাইডে জবের খুব ডিমান্ড ছিল, বাট আমার কাছে এই স্কিলগুলো ছিল না বলে আমি ঢুকতে পারিনি। তো আমি বলতে পারি যে আপনি নতুন স্টুডেন্ট হিসাবে এই সমস্ত স্কিলগুলো বাংলাদেশি টাকায় যদি বলি, ইটস অ্যারাউন্ড আওয়ারলি আপনার প্রায় 2500 বা 3000 টাকার মতো আসবে আপনার। নিজে যায় হেয়ার শপে যখন আপনার কাজ করি তখন আমার টাকা পে করতে হয় অলমোস্ট 20 পাউন্ডের মতো, যেটা বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন এটা অলমোস্ট আপনার 3200 টাকার মতো। সো আমি এইটা বলতে পারি যে খুব এক্সপেন্সিভ এবং এইটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। ব্যবসা করতে পারবেন যদি আপনার ভিতরে সেই স্কিলগুলো থাকে এবং আপনার ভিতরে যদি সেই স্পিরিটটা থাকে যে না আমি আসলে এখানে কোনো বিজনেস ডেভেলপ করতে চাই, ডেফিনেটলি আপনি পারবেন। আমি বর্তমানে সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করতেছি। আমার আলটিমেট গোল আছে যে হয়তোবা মাস্টার্স কমপ্লিট করার পরে আমার এই রিলেটেড কোনো ফিল্ডে একটা জবের ম্যানেজমেন্টে। এটা আমার মোটামুটি বেশ কিছুদিন সময় লাগছে, কারণ ইন্টারভিউ দিয়েছিলাম আপনার মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারির 28 তারিখে এবং আমি ইন্টারভিউ পাস করার পরে ওইখান থেকে আমার শিফটের কল আপ হয় আপনার মার্চের 27 তারিখের দিকে আমি ফার্স্ট শিফট পাই।
আসলে এটা আসলে সহজ যাত্রা না ভাই। এখানে আসলে আপনার আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং নিজেরে খুব ফাস্ট ফরওয়ার্ড ভাবে মুভ করাইতে হয়, কারণ এইখানে ফাস্ট ফরওয়ার্ড মুভ না করলে আপনি আসলে এই কালচারের সাথে এবং এই পরিবেশের সাথে নিজেরা মানায় নিতে পারবেন না। কমিউনিকেশন স্কিল ইজ দ্য বেস্ট থিংস দ্যাট ইউ হ্যাভ টু বি আর্ন, বিকজ যখন আপনার কমিউনিকেশন স্কিল থাকবে আপনি তখন এইখানে যখন আপনি আসছেন বহির্বিশ্বের আপনি 10 শ্রেণীর লোকজনের সাথে আপনি মিশতেছেন, তখন আপনার এই কমিউনিকেশন স্কিলই আপনার হেল্প করবে যে আপনি কিভাবে সারভাইভ করবেন এবং কিভাবে আপনার নিজেরে প্রিপেয়ার করতে পারেন ইন ফিউচার এখানে টিকে থাকার জন্য। সো আমি ডেফিনেটলি মনে করি ভাই আপনার কমিউনিকেশন স্কিলটা ডেফিনেটলি খুব ভালো হওয়া উচিত। আপনি বাঙালি কমিউনিটি তো ডেফিনেটলি দরকার, কারণ দিন শেষে আপনি একজন বাঙালি এবং আপনার মাতৃভাষা বাংলা। আপনার নিজের মনের ভাব এক্সপ্রেস করতে হোক আর যাই হোক সেটা আপনি ইংলিশে করলে আপনি কখনোই এটার ফিলটা নিতে পারবেন না। এর জন্য আপনার বাঙালি কমিউনিটির দরকার। কিন্তু এরপরেও স্টুডেন্ট অবস্থায় আমরা যখন আসি ভাই, আমাদের ফোকাসটা আসলে থাকা হচ্ছে ইন্টারন্যাশনাল দিকে, যাতে আমাদের কমিউনিকেশন স্কিল সহ আমাদের যে গ্রোথ এবং যেটা দরকার এইটা আসলে আপনি যখন একটা ডিফারেন্ট কালচারের সাথে মিশবেন তখন আপনি ডিফারেন্ট কালচারগুলো সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো বন্ধু বান্ধব অনেক আগে থেকে আসার পরে আমি সবসময় একটা জিনিস ওদের কাছ থেকে শুনছি যে ইউকেতে সার্ভাইভ করা খুব কঠিন, এবং আসার পরেই আমি যে আমার স্টাডি রিলেটেড ফিল্ডে আমি জব পাবো এটা আসলে খুব টাফ। বাট ডে বাই ডে মনে হইতেছে যে নিজেকে যদি ইমপ্রুভ করতে পারি ইট উইল বি হেল্পফুল ফর মি। মার্কেট আসলে পৃথিবীর, আপনি যখন নিজের ঘর থেকে বেরোবেন জব মার্কেটটা আসলে সহজ হবে না, কিন্তু আপনার এটাকে সহজ করে নিতে হবে। অনেকে বলে অনেকভাবে বলে যে আসলে এটা জব মার্কেটে খুব ক্রাইসিস বা এই সেই, কিন্তু আসলে আপনার একটা জিনিস চিন্তা করে রাখতে হবে যে আপনি যদি এই মার্কেটের সাথে নিজেরা যদি প্রিপেয়ার করে রাখতে পারেন বা নিজেকে যদি রেডি করতে পারেন আপনি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন ভাই। বলবো যে বাংলাদেশের যে পরিবেশ এবং বাংলাদেশের যে ব্যবস্থা, আপনি এই ব্যবস্থা থেকে দূরে বিদেশে আসেন, এই কালচারের সাথে আপনি মিশেন এবং নিজেকে যদি যোগ্য হিসাবে তৈরি করতে পারেন ডেফিনেটলি আপনি আপনার লাইফে সাকসেসফুল হইতে পারবেন এবং এটা আপনার লাইফে খুব শুরু করছি ভাই। আমার লাইফে আমি অনার্স কমপ্লিট করার পরে প্রায় 6-7 বছর এইটা ওইটা করে আমার লাইফে আমি সময়গুলো নষ্ট করছি। ডেফিনেটলি টাইমের মূল্য দেওয়া উচিত, কারণ সময় এমন একটা জিনিস যেটা আপনার একবার চলে গেলে এটার আর ব্যাকে আনা সম্ভব না। তো ডেফিনেটলি আপনার এমন কিছু করা উচিত যে আপনি সুন্দর সময়ে এবং সঠিক সময়ে আপনি একটা সঠিক ডিসিশন নিয়ে লাইফে কোনো কিছু করতে পারেন। হোয়াট এভার এটা আপনি ইউকেতে আসেন বা অন্য কোথাও আসেন, কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে ডেফিনেটলি আপনার চেষ্টা করা উচিত যে বহির্বিশ্বের সাথে এবং বহির্বিশ্বের এই যে কালচার জীবন্ত মানুষের একবারই আপনার এটার সাথে মেশা উচিত এবং এটার আপনার অবশ্যই দেখা উচিত যে এখানে কি হইতেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য বেস্ট অফ লাক। আপনার কথা বলি ভাই, আমার ডেফিনেটলি আমার একটা পিএইচডি, এই মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে একটা পিএইচডি করে আমার দেশেই একটা আইটি ফার্ম দেওয়ার ইচ্ছা আছে, যদি উপরআল্লাহ যদি সহায়তা করে ইনশাআল্লাহ আমি এটা করব। আপনার জন্য বেস্ট শুভকামনা রইল, ইনশাআল্লাহ আপনি পারবেন, আপনি একজন মেধাবী মানুষ এবং